চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বিচার চাইলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ। আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনন্য উদ্যোগ, হোয়াইট হাউসে জোর তৎপরতা চালিয়ে দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রতিশ্রুতি আদায়। আন্দোলনের মুখে 4 বছর আগে স্থগিত হোল্ডিং ট্যাক্সের আদেশ প্রত্যাহারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তোড়জোড়। সিদ্ধান্ত হলে 20 গুণ বাড়বে কর। নেতানিয়াহু যুগের অবসানে তেল আবিবের রাস্তায় হাজার হাজার ইসরায়েলির উল্লাস। সরকার পরিবর্তন হলেও ফিলিস্তিনিদের মুক্তিতে আশা দেখছে না হামাস। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে বিচার চাইলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। গতরাতে বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে অভিযুক্তের নাম জানিয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় পরীমণি দাবি করেন থানা থেকে তিনি কোনো ধরনের সহযোগিতা পাননি। রোববার সন্ধ্যা থেকেই চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সরগম সামাজিক যোগাযোগ মাধ্যম। রাতে সংবাদ সম্মেলনে খোলাসা করলেন নিজের অবস্থান। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ আনলেন এক ব্যক্তির বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে পরি জানান, গত বুধবার তিনি শারীরিক নির্যাতনের শিকার হন। আচ্ছা চলো এক কাপ কফি খাও, এখানে তো আর কেউ নাই, তুমি দিনের বেলা আসতে পারবা না, একটা ক্লাবে অনেক মানুষজন থাকে, চলো এখন তো লেট নাইট, তো দেখে যাও, সমস্যা নাই। ঠিক আছে একটু কফি খাও। তো চাপি তুমি দেখো এটা কফি না। তো আমি হ্যাঁ জিমি নিয়ে আমাকে দিয়েছে। তো আমি মুখে নিয়ে এক টিস্যু ছিল সামনে, আমি টিস্যুতে মুখটা মুছছি। তারা রিয়েক্ট করছে প্রথম, এটা বোট ক্লাবের কফি, আপনি মুছে ফেললেন। যখন আমি উঠে চলে আসতেছি, আমার চেয়ারের উপরে, চেয়ারের মধ্যে এভাবে লাথি মেরে আমি চেয়ারটা নিয়ে চলে গেছি পিছনে। আমি না কথাগুলো বলতে, আমি লাইনগুলো কেমনে বলবো আমি বলতে পারতেছি না। এরপর কোথাও থেকে তিনি কোনো সহযোগিতা পাননি। এমনকি থানায় লিখিত অভিযোগ করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সে পরিচয় দিচ্ছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু, ভাই, কাছের মানুষ। বেনজি তোর বাপ লাগে, তোর বাপকে ডাকেন, তো 300 টাকা করে ভাষায় দিব। নাসিরউদ্দিন আহমেদ, উনি বোট ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিজের মুখে কথা। আমি তাকে চিনি না, ওই দিনের আগের থেকে আমি তাকে চিনতামই না। নিজের জীবন নিয়ে পরীমণি শঙ্কিত বলেও জানান তিনি। চাইলেন নিরাপত্তা। আমি কোথাও থেকে কোনো রকম ভাবে সহযোগিতা পাইনি। আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয়নি, এখন আমার কেসই নেওয়া হয় না, আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয় না। আমি কোথায় যাব? আমার কোনো সিকিউরিটি নাই। আমি আমার বিচার নিয়ে মরবো। আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। সংবাদ সম্মেলনে পুরো সময় পাশে ছিলেন নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। পরীমণি যেন দুঃসহ স্মৃতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য সবার সহযোগিতা চাইলেন তিনি। ওর মুখে সবাই আপনারা যেভাবে শুনেছেন, আমিও আজকে প্রথম এভাবে শুনলাম যে ভিকটিম, তার দিকে আমরা ক্যামেরা তুলি। তো ও যেহেতু বিচার চেয়েছে, অবশ্যই বিচার হওয়া উচিত। ও আমাদের দেশের অ্যাসেট, সো আমরা যেন ওকে ঘুরে দাঁড়াতে সাহায্য করি। এর আগে ফেসবুকে রূপালী পর্দার এই অভিনেত্রী প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লেখেন। সেখানে তিনি বিচার চেয়ে আবেগঘন স্ট্যাটাস দেন। নাকামি করস, এখানে খাইতে পারবি না। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকা প্রসঙ্গ, অবশেষে যুক্তরাষ্ট্রের করোনা টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। কূটনৈতিক তৎপরতায় নয়, বরং প্রবাসী বাংলাদেশিরা হোয়াইট হাউসে তদবির চালিয়ে টিকার ব্যবস্থা করেছেন। 7 দিনের সরকারি সফরে রোববার নিউ ইয়র্কে পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেনও জানালেন, যুক্তরাষ্ট্রের করোনা টিকা দেওয়ার তালিকায় ছিল না বাংলাদেশ। প্রবাসীদের কারণে এখন টিকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে।
করোনা মহামারীর মধ্যে প্রতিষেধক টিকার সংকটে ভুগছে বাংলাদেশ। প্রথম ডোজ নেয়ার পর অ্যাস্ট্রাজেনেকার টিকার অভাবে দ্বিতীয় ডোজ নেয়ার অপেক্ষায় 14 লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত কোনো দেশের সাথে আমদানি চুক্তি করতে পারেনি বাংলাদেশ। এই অবস্থায় হোয়াইট হাউসে জোর তদবির চালিয়ে টিকার ব্যাপারে প্রতিশ্রুতি আদায় করেছেন প্রবাসী বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক। রোববার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনও প্রবাসীদের এই উদ্যোগের প্রশংসা করলেন। যে সমস্ত দেশগুলোতে বেশি লোক মারা যাচ্ছে তার একটা লিস্ট করেছিল, সেখানে শুনলাম আমরা নাই। বাংলাদেশ যেহেতু ইজ নট ইন দ্য রাডার স্কিম, বিশেষ করে আমরা যেটা তাগদা দিয়েছি যে আমার প্রায় 15 লক্ষ লোক ফার্স্ট ডোজ নিয়েছিল, সেকেন্ড ডোজটা নিতে পারে নাই বলে, তো সেইটা যেন অ্যাটলিস্ট দেয়। 7 দিনের সরকারি সফরে নিউ ইয়র্কে পৌঁছালে তাকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। সফরে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যু ও স্বল্পোন্নত দেশগুলোর আলাদা দুটি সভায় অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও জাতিসংঘ মহাসচিবের সাথেও তার বৈঠক হবে। 7 দিনের সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন। পাশাপাশি এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা রয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্ক। এই বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্কে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাকি। তামিম, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের মানুষজন কিন্তু এখন প্রায় 70 ভাগের কাছাকাছি মানুষজন তারা কোনো না কোনো একটি করোনা মহামারীতে করোনা টিকা তারা নিয়েছেন, এবং বাংলাদেশি যারা এখানে বসবাস করেন, লাখ লাখ বাংলাদেশি বসবাস করেন, তাদের অধিকাংশই কিন্তু এখন টিকার আওতায় এসেছেন এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ কিন্তু স্বাভাবিক হয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে এখন মাস্ক পরার উপরে কোনো বাধ্যবাধকতা নেই। রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে মানুষজন বের হচ্ছেন, কেনাকাটা করছেন, বনভোজনে অংশ নিচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান আদি করছেন, এবং আসছে যে সামার আবহাওয়াও খুব চমৎকার, এবং এই চমৎকার আবহাওয়ার মধ্যে কিন্তু করোনার পরিস্থিতির যেহেতু উন্নতি হয়েছে, বাংলাদেশিরা কিন্তু সেইখানে একটি নিঃশ্বাস ফেলার মতো সুযোগ পেয়েছেন। কিন্তু এর পরেও বাংলাদেশের মানুষদের মন যেন এই করোনা পরিস্থিতিতে বাংলাদেশে পড়ে রয়েছে, কারণ এই বাংলাদেশিরা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা স্বদেশী, যারা বাংলাদেশে বসবাস করেন, তারা কিন্তু করোনার টিকা নিতে পারছেন না। করোনার টিকার সংকটে ভুগছে বাংলাদেশ। 14 লাখেরও বেশি মানুষ করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অপেক্ষা করছে, কিন্তু তাদের কাছে টিকা নেই। এই মুহূর্তে প্রবাসীরা নানান ধরনের উদ্যোগ নিচ্ছেন। তারা সরকারকে, স্থানীয় প্রশাসনকে চাপ প্রয়োগ করছেন যে কিভাবে যুক্তরাষ্ট্রে যেহেতু অনেক পরিমাণের টিকা রয়েছে উদ্বৃত, সেই টিকা কিভাবে বেশি সংখ্যক টিকা বাংলাদেশে পাঠানো যায় সেই ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছেন। আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত একজন চিকিৎসকের সঙ্গে কথা বলবো, যেই সব চিকিৎসকরা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে টিকা পাঠানোর ব্যবস্থা করেছেন, এবং এই যে টিকা পাঠানোর ব্যবস্থা করেছেন তামিম, এটি কোনো কূটনৈতিক তৎপরতায় নয়, এটি একেবারেই ব্যক্তিগত উদ্যোগ, একেবারেই প্রবাসীদের উদ্যোগের ফলে বাংলাদেশের যারা প্রবাসী তারা কমলা হ্যারিসের সঙ্গে যোগাযোগ করেছেন, যারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছেন, করে ব্যক্তিগত লবিতে ব্যক্তিগত তদবির চালিয়ে তারা বাংলাদেশের জন্য টিকা নেয়ার ব্যবস্থা করেছেন। সেই গল্প আমরা এখন সময় সংবাদের যারা দর্শক আছেন তাদের জন্য জানাবো। আপনি একটু বলবেন যে আপনারা কিভাবে এই প্রক্রিয়াটি শুরু করবেন, বললেন কাছে আসবেন। ধন্যবাদ সময় টেলিভিশন, এবং ধন্যবাদ সাকি, এবং ধন্যবাদ সময় টেলিভিশনের মূল্যবান দর্শকবৃন্দ। এটি হচ্ছে একটি কমপ্লিটলি ব্যক্তিগত উদ্যোগ। আমাদের দুজন মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান ডক্টর জিয়াউদ্দিন আহমেদ সাদেক এবং ডক্টর মাসুদুল হাসান, আমি নিজে, এবং ডক্টর চৌধুরী হাফিজ হাসান, যে নাকি এমডি
এবং পিএইচডি এফআরসিপি এবং যে নাকি কমলা হ্যারিসের বা ঘনিষ্ঠত বন্ধু সেনেটর ক্যাথরিনের পার্সোনাল কার্ডিওলজিস্ট, এবং আরেকজন আছেন মিস্টার মিস্টার বাপ্পি ভাই, যার নাম হচ্ছে মিস্টার মাহমুদ শামস চৌধুরী, যিনি নাকি এক্স আইসিএস অফিসার এবং আমাদের জাতিসংঘের এখানে সিনিয়র সেক্রেটারি পদে অনেক দিন কর্মরত ছিলেন। আমরা কমপ্লিটলি এই চারজন, আমরা যেদিন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে আমাদের ভ্যাকসিনের প্রচণ্ড দরকার, যে যেখান থেকে পারে উনি চেষ্টা করে যাচ্ছেন রাত দিন, তখন পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর AK আব্দুল মোমেন উনি আমাকে বেশ কয়েক সপ্তাহ আগে পার্সোনালি টেলিফোন করে বললেন যে ডক্টর মাসুদ, আপনারা তো ওখানে আছেন, আমরা সরকারিভাবে চেষ্টা করছি, কূটনৈতিকভাবে চেষ্টা করছি, আপনারাও যারা বাংলাদেশি আমেরিকান ডক্টরস এবং যারা আছেন তারাও আপনারা চেষ্টা করেন। তখন আমি এবং ডক্টর জিয়াউদ্দিন সাদেক এবং বাপ্পি ভাই, আমরা তিনজন প্রফেসর চৌধুরী হাফিজ আহসানের কাছে আমরা মিটিং করি এবং মিটিং করে তাকে রিকোয়েস্ট করি। সে তখন কমলা হ্যারিসের যে বন্ধু আছেন, যে নাকি সেনেটর ক্যাথরিন, ওনার পার্সোনাল কার্ডিওলজিস্ট, উনি তখন ব্যক্তিগত চিকিৎসক, উনি তখন পার্সোনালি চেষ্টা করে হোয়াইট হাউসের যে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন টিম, ওখানে তাকে একমাত্র বাংলাদেশি ডক্টর এবং একমাত্র বাংলাদেশি 18 সদস্যের মধ্যে সে ওখানে নির্বাচিত হন এবং তাকে প্রত্যেকটা ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন টিমের মিটিংয়ে উনি থাকবেন। তখন আমরা বললাম যে আমাদের বাংলাদেশে এখন এই মুহূর্তে 7 মিলিয়ন আমাদের অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ডের ভ্যাকসিন দরকার, তোমাদের কাছে এটা মজুদ আছে, তোমাদের কাছ থেকে আমরা কিনতে চাই। তখন ওখানে ভ্যাকসিন কোঅর্ডিনেশন টিম এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন টিম দুজন, ওরা সব 18 জন সদস্য বিশিষ্ট, ওরা ডিসিশন নেয় যে 7 মিলিয়ন অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন, যে এটা আমরা প্রথম শেষ সপ্তাহে জুলাই লাস্ট উইকে আমরা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর মধ্যে দিব, এবং সেই সাউথ ইস্ট এশিয়ার দেশের মধ্যে আমাদের ভাগ্যে বাংলাদেশে 1 মিলিয়ন মানে 10 লক্ষ টিকা অনুমোদন করা হয় ভার্বালি। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই মাসের লাস্ট উইকে আমরা 1 মিলিয়ন ডোজ পেয়ে যাব, এবং বাংলাদেশে আমরা এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমরা দিব, কারণ ওরা বলেছিল কোভ্যাক্সের থ্রুতে, আমরা বলছি নো কোভ্যাক্স, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এখানে বাণিজ্য চলবে, আমরা এখানে কোভ্যাক্সের থ্রু না, আমরা এখানে আসছি টু গভর্নমেন্ট, আমরা এটা হস্তান্তর করব গভর্নমেন্টের এখান থেকে, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, জননেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আমরা সেই দিনটির জন্য অপেক্ষা করছি। আমরা বাংলাদেশের লোকদের উইদাউট ভ্যাকসিনেশন যারা সেকেন্ড ডোজ নিতে পারেনি তাদের জন্য আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আপনারা যারা এই চারজন যে উদ্যোগ নিলেন তাদের একজন জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর বাকি যে তিনজন, তারা তিনজনেই আপনারা আপনারা কতটুকু নিশ্চিত? আপনি তো বলছিলেন যে মৌখিকভাবে তারা অনুমতি দিয়েছে, কথাগুলো তারা বলেছে যে বাংলাদেশকে টিকা দিবে, কিন্তু আপনি কতটুকু নিশ্চিত যে এই টিকা বাংলাদেশে দ্বিপাক্ষিক পর্যায়ে সেটি বাংলাদেশে যাবে? আমি গত সপ্তাহে আমরা গিয়েছিলাম ওয়াশিংটন থেকে, আমরা এটা কনফার্ম করেছি। আগামী সপ্তাহে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন টিমের মিটিং আছে, ওখানে আমরা আশা করছি আমরা রিটার্ন অর্ডারটি পাবো। ইনশাআল্লাহ আমরা এটার পিছিয়ে রাত দিন কাজ করে যাচ্ছি। আপনি দেখেন পরশুদিন আমি এর মধ্যে আমরা 3 জন অলরেডি কয়েকবার মনে করেন ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক যাতায়াত করেছি, এবং ইনশাআল্লাহ এটার জন্য বাংলাদেশের লোককে সেবা দেওয়ার জন্য, বাংলাদেশকে আমরা 9 মাসে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি বঙ্গবন্ধু জাতির পিতার নেতৃত্বে। আমরা এখন বঙ্গবন্ধু কন্যা জাতির কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনি রাত দিন কাজ করে যাচ্ছে। আমরা এটা নিজেরা উদ্যোগ দিচ্ছি এবং নিজেরা উদ্যোগ দিয়েছি। ইনশাআল্লাহ জুনের লাস্ট উইকে এই টিকা বাংলাদেশে চলে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার মাসুদুল হাসান। ইনশাআল্লাহ জুনের লাস্ট উইকে এই টিকা বাংলাদেশে চলে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার মাসুদুল হাসান। ধন্যবাদ সময় টেলিভিশন, ধন্যবাদ সাকি ভাইকে, ধন্যবাদ মূল্যবান দর্শকদের। খোদা হাফেজ। জি, আপনাকে ধন্যবাদ। তামিম, আপনি শুনছিলেন যে আপাতত একটি সুখবর, যে এখানকার প্রবাসীরা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের ফলে এই মাসের শেষেই তারা আশা করছেন যে একটি বড় অঙ্কের করোনার টিকা সেটি বাংলাদেশে যাবে। যদিও এখন পর্যন্ত মৌখিকভাবে এই
আলোচনাটি রয়েছে এবং আজকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। তার জাতিসংঘের সদর দপ্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। তার পাশাপাশি করোনা ভ্যাকসিনের যে কূটনৈতিক তৎপরতা সেই তৎপরতা নিয়েও দুই দেশের সরকারের সঙ্গে বৈঠক হবে, এটি এখন সবাই আশা করছেন। এই ছিল আমার কাছে তামিম করোনার ভাইরাস নিয়ে যে করোনার টিকা, সেই টিকা কিভাবে বাংলাদেশে যাবে, প্রবাসীরা কি উদ্যোগ নিয়েছেন তার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ তামিম। নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। দেশে এসেছে চীন থেকে উপহার হিসেবে পাওয়া 6 লাখ ডোজ সিনোভ্যাকের টিকা। গতকাল বিকেল 5:30 নাগাদ বিমান বাহিনীর বিশেষ 2টি বিমানে এ টিকা পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অগ্রাধিকারের তালিকায় মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মেগা প্রকল্পের কর্মী সহ আরও অনেকে। তবে নির্দিষ্ট করে কারো কথা বলা হচ্ছে না এখনও। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5:30 ছুঁই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ শেষে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে একে একে প্রবেশ করে বিমান বাহিনীর C-130 মডেলের 2টি বিমান, সঙ্গে নিয়ে দ্বিতীয় দফায় চীনের উপহার 6 লাখ ডোজ সিনোফার্মের টিকা। এরপর শুরু হয় আনলোড প্রক্রিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষায়িত কাভার্ড ফ্যানে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় টিকা নিয়ে যাওয়া হয় ইপিআই সেন্টারে। বিমান বাহিনীর 2টা এয়ারক্রাফটের মাধ্যমে এই ভ্যাকসিন এবং ভ্যাকসিনের সাথে আমাদের সিরিঞ্জ এবং আরও কিছু উপহার সামগ্রী, আমাদের চীন সরকারের পক্ষ থেকে ভেন্টিলেটর, মাস্ক এবং আরও কিছু উপহার সামগ্রী যেগুলো এসছে। এই ভ্যাকসিনটা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এই জন্য আমরা এটাকে আমাদের ইপিআই এর কোল্ড স্টোরেজে আমরা এটা সংরক্ষণ করব। কাদের দেওয়া হবে এই টিকা, এমন প্রশ্নের জবাবে অধিদপ্তর জানায়, মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি এই টিকায় অগ্রাধিকার পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুরের মতো মেগা প্রকল্পে কর্মরতরা। আমাদের অগ্রাধিকারের তালিকায় এই মুহূর্তে মেডিকেলের শিক্ষার্থীরা আছে। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা চিন্তা করা হচ্ছে। বিশেষ প্রকল্প যেগুলো মেগা প্রকল্প, এইসব জায়গায় মাতারবাড়ি প্রকল্প অথবা মেট্রো রেল, এইসব প্রকল্পের কর্মীরা, অগ্রাধিকার জনগোষ্ঠীও যারা আছেন এর আগে বাদ পড়েছেন, তাদেরকেও এবার দেওয়া হবে। একই বিমানে আসে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে দেয়া করোনা প্রতিরোধক সামগ্রী। এর আগে গত 15ই মে সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা উপহার দেয় চীন সরকার। দেশে চলমান ভ্যাকসিন সংকটের মধ্যে চীন থেকে পাওয়া এই 6 লক্ষ ডোজও নিঃসন্দেহে স্বস্তির যোগান দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এত বড় জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে কেবল উপহার নির্ভরশীলতায় নয়, বাড়াতে হবে নিজেদের ক্রয়ের সক্ষমতাও। বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নগর ছাড়িয়ে উপজেলা গ্রামগঞ্জেও করোনার সংক্রমণ এখন লাগামহীন। 1 মাসের মধ্যে রোববার একদিনে দেশে সর্বোচ্চ মারা গেছেন 47 জন। সবচেয়ে বেশি সংক্রমণ সাতক্ষীরা ও কুড়িগ্রাম জেলায়। রাজশাহীতে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে চট্টগ্রামে। জেলা প্রতিনিধি ও ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ৬৬তম সপ্তাহেও নিয়ন্ত্রণে আসেনি। 1 সপ্তাহের ব্যবধানে নতুন রোগী, শনাক্ত হার, মৃত্যু সবই বেড়েছে। রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো মৃত্যু ও শনাক্তের সূচকে বেড়েই চলেছে। পাশাপাশি অন্যান্য সীমান্তবর্তী জেলাগুলোতেও অব্যাহত সংক্রমণের ঊর্ধ্বগতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন রোগী বেড়েছে ২৭.২০%। একই সময়ে মৃত্যু বেড়েছে ৭.১৪%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ২৪ ঘন্টায় হাসপাতালটিতে ১৩ জনের মৃত্যু হলেও উপসর্গেই ৭ জনের মৃত্যু হয়, আর 6 জন মারা গেছে করোনা পজিটিভ হয়ে। গত কয়েকদিনে অঞ্চলটি সবার উপরে থাকলেও হঠাৎই মৃত্যু বেড়েছে চট্টগ্রাম বিভাগে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের। যতটা ভর্তি আছে আমি সবগুলো ক্রিটিক্যাল রোগী, যাদের অক্সিজেনটা দরকার পড়ছে তাদেরকে আমরা ভর্তি করাচ্ছি। এদিকে খুলনায় বাড়ছে রোগীর চাপ। একদিনে মারা গেছে 8 জন। হাসপাতালে সংকট দেখা দিয়েছে শয্যার, মেঝেতেও চলছে চিকিৎসা। ক্রমবর্ধমান রোগীর চাপ বৃদ্ধি পাওয়াতে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট 2 চালু করতে যাচ্ছি। সীমান্ত জেলা সাতক্ষীরায় 24 ঘন্টায় করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। আইসিইউ সংকটের কারণে রোগীর মৃত্যু হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে, আর 4 দিন কোনো ডাক্তার আইসিইউতে যাচ্ছে না। করোনা সংক্রমণ বাড়ছে যশোরেও। লকডাউন চললেও মানছে না স্বাস্থ্যবিধি। মাস্ক না পরেই চলাফেরা করছেন মানুষ।
একই অবস্থায় উত্তরের সীমান্ত জেলা ঠাকুরগাঁয়ে বাড়ছে রোগীর সংখ্যা। একদিনে 150 নমুনা পরীক্ষায় 49 জন শনাক্ত, মৃত্যু একজনের। আর কুড়িগ্রামে 56% বেশি শনাক্ত। বারান্দা থেকে শুরু করে সবকিছু ভর্তি হয়ে গেছে, আরো শয্যা বাড়ানো হোক। এছাড়া অবস্থা বেগতিক চুয়াডাঙ্গায়, শনাক্তের হার 66%। আর সীমান্ত ঘেঁষা বাগেরহাট জেলায় পরীক্ষার তুলনায় অর্ধেকের বেশি আক্রান্ত। লাবিব হাসান, সময় সংবাদ। 4 দশকেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত হয়নি পূর্ণাঙ্গ হ্যাঙ্গার কমপ্লেক্স। হেলিকপ্টার কোম্পানিগুলোর জন্য সম্প্রতি হ্যাঙ্গার নির্মাণ করা হলেও দরকারি অবকাঠামোগত সুবিধা না থাকায় এটি ব্যবহারের অনুপযোগী, এমনকি এটি উড্ডয়নের জন্য ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ আছে। এ অবস্থায় জুলাইয়ের মধ্যে এই হ্যাঙ্গার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন হেলিকপ্টার সেবাদাতারা। রিপোর্ট হাজেরা শিউলির। দেশে বেসরকারি উদ্যোগে প্রথম বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সেবা চালু হয় 1999 সালে। ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, নির্বাচনী প্রচারণা ও ত্রাণ তৎপরতা সহ জরুরি প্রয়োজনে গত এক যুগে পরিধি বেড়েছে হেলিকপ্টার সেবার। বর্তমানে 10টি কোম্পানি 30টি হেলিকপ্টার ও 8টি উড়োজাহাজ সেবা দিচ্ছে। সিভিল এভিয়েশন থেকে জায়গা ইজারা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যাঙ্গার স্থাপন করে কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানগুলো। কিন্তু তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের জন্য জুলাইয়ের মধ্যে হ্যাঙ্গার সহ হেলিকপ্টার সেবাদাতাদের সব স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছে সিভিল এভিয়েশন। ব্যবহারকারীরা বলছেন 650 কোটি টাকা ব্যয়ে সিভিল এভিয়েশন যে হ্যাঙ্গার কমপ্লেক্স করেছে সেটির কোনো দরজা ও আনুষঙ্গিক সুবিধা নেই। উড্ডয়নের জন্য এটি ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের খরচ বাবদ হেলিপোর্ট নির্মিত না হওয়া পর্যন্ত 3 বছরের জন্য ভাড়া মওকুফের দাবি তাদের। এটা একদম যেখানে ল্যান্ডিং স্ট্রিপ তার পাশে হেলিকপ্টারকে আমাদেরকে রানওয়ে ক্রস করতে হয়, আমাদেরকে উইন্ড দেখতে হয়, অনেক কিছু বিষয় আছে যেগুলোকে ক্যালকুলেট করে আমাদের পাইলটরা ফ্লাই করে। ইট ইজ বিট রিস্কি। কিছু সিকিউরিটি প্যারামিটারস আছে যেগুলো সিভিল এভিয়েশন থেকেই তারা এই জিনিসগুলো করবে, কিন্তু সেগুলো সেখানে হয়নি। বিল্ডিং এ তাদের কোনো অফিস বানানো নাই, খালি একটা হ্যাঙ্গার স্ট্রাকচার বানানো। সব থেকে ডেঞ্জারাস যেটা হচ্ছে ইঞ্জিনওয়ালা যেসব হেলিকপ্টার আছে এগুলি যখন আপনি স্টার্ট দিবেন তখন যে R66গুলি ছোটটা থাকে ওইটার উপরে আঘাত আসতে পারে, যার জন্য দরজা হচ্ছে একটা মাস্ট। অবশ্য আলোচনার মাধ্যমে হ্যাঙ্গারের ভাড়া নির্ধারণ করার আশ্বাস দিয়েছে সিভিল এভিয়েশন। সবগুলো বিবেচনা করে আমরা একটা রেট নির্ধারণ করব, যেটা দিয়ে তারাও এখানে ভালোভাবে অপারেট করতে পারে এবং সিভিল এভিয়েশন যে ব্যয়টা করছে ওভার দ্য লং টার্মে যেন ওই টাকাটা উঠে আসে। 10টি হ্যাঙ্গারের মধ্যে বর্তমানে এই ক্যাটাগরি 4টি হ্যাঙ্গার ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাকিগুলো প্রস্তুত না হওয়া পর্যন্ত ভাগাভাগি করে ব্যবহার করতে হবে হেলিকপ্টার সেবাদাতাদের। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 3.5 বছর ধরে বন্ধ হয়ে আছে রাজধানীর ওসমানী উদ্যান। এর মধ্যে বড় অঙ্কের অর্থ ব্যয় হলেও শেষ হয়নি অর্ধেক কাজও। গোটা প্রকল্পটি এখন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর কাছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ের জানালা দিয়ে উকি দিলেই দেখা মেলে 29 একর জায়গা জুড়ে ওসমানী উদ্যান। আধুনিক স্থাপনা নির্মাণের মাধ্যমে এই উদ্যানকে ঢেলে সাজানোর কাজ শুরু হয় 2018 সালের জানুয়ারিতে। তখন থেকেই বন্ধ জনসাধারণের প্রবেশ। 89 কোটি টাকা ব্যয়ে এই উদ্যান সংস্কারের কাজ শেষ হওয়ার কথা ছিল 6 মাসে। গোস্বা নিবারণী পার্ক নামকরণ করে আশ্বাস দেয়া হয় উদ্যানে ঢুকলেই রাগ দূর হবে নগরবাসীর। সেই 6 মাস রূপ নিয়েছে 3.5 বছরে। নগরবাসীর অপেক্ষা পরিণত হয়েছে বিরক্তিতে। আগে তো পোলাইট খেলতে আমরা হাঁটতে যেতাম, অনেক মানুষ হাঁটতে যেত, ডায়াবেটিস রোগী আছে মামুরা ওইখানে হাঁটতে যেত, এখন আর দেখি না, কোনো লোকজন দেখি না। শুনতেছি কাজ হইতেছে, এখানে পার্ক হবে, মানুষ ঢুকবে, এখন তো মানুষ ঢুকতে পারে না, দেখেও না। স্থপতি রফিক আজমের নকশায় এই উদ্যানে পুকুর ভরাট করে গড়ে তোলার কথা একটি অত্যাধুনিক ভবন। এতে থাকবে নগর মিউজিয়াম, জিম ও ইনডোর গেমস। এছাড়াও পার্কে গেলে পুরানো দিনের গান ও সিনেমার ব্যবস্থা থাকবে নগরবাসীর জন্য। আর রাত গড়ালেই নজর করা আলোকসজ্জার পরিকল্পনাও নেওয়া হয়। পার্কটির বিশেষত্ব হলো পুরানো গাছকে সংরক্ষণ করেই উন্নয়ন করা হয়েছে ভেতরের অবস্থিত 2টি লেকের। সময়ের ব্যবধানে বদল এসেছে নগরপিতার, কেবল বদলায়নি অচল পড়ে থাকা পার্কের চিত্র। উদ্যান উন্নয়নের 3টি প্যাকেজের মধ্যে কেবল একটি দেয়া হয়েছে ঠিকাদারকে, যেই প্যাকেজের মধ্যে রয়েছে মাত্র 55% কাজ, আর বাকি 45% কাজের এখনও দায়িত্বই পায়নি কোনো প্রতিষ্ঠান। এদিকে কাজ পাওয়া ঠিকাদারদের অভিযোগ তারা বরাদ্দকৃত অর্থ পাচ্ছে না সিটি কর্পোরেশনের কাছ থেকে। কাজ স্লোর মেন কারণটা আমি বলতে চাই এটা ফান্ডের সমস্যা। আমি যদি কাজ করি, আমি যদি সময় মতো বিল না পাই, তাহলে আমি কাজটা করবো কেমনে? ইদানিং যাবৎ টাকা পয়সা পাচ্ছি না,
যার কারণে এই কাজটা পিছিয়ে পিছিয়ে আর আমরা ঠিক মতো মাল দিতে পারতেছি না। সিটি কর্পোরেশন বলছে নকশা জটিলতার কারণেই আটকে গেছে কাজ, তবে কেন এই জটিলতা নেই তার সদুত্তর। প্রকল্পের মেয়াদ বেড়েছে, ডিজাইনে কিছু বারবার চেঞ্জ হয়েছে, এই কারণে ডিলে হয়েছে। ঠিকাদারেরও কিছু ছিল। জুন 2022-এর মধ্যে ইনশাল্লাহ এই পার্কের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন হবে। অঙ্ক মেলালে বোঝা যায় পরিকল্পনা অনুযায়ী উদ্যানের 50% উন্নয়নের কাজও এখনো শেষ হয়নি। বাকি কাজ শেষ করতে স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে প্রকল্প ব্যয়। 6 মাসেই শেষ হওয়ার কথা ছিল এই উসমানী উদ্যানের উন্নয়ন কাজ, সময় বাড়তে বাড়তে এসে ঠেকেছে 3.5 বছরে। সিটি কর্পোরেশন বলছে এই কাজ শেষ হতে লাগবে আরও অন্তত 1 বছর। নগরবাসীর রাগ নিবারণের জন্য নেওয়া এই প্রকল্প এখন রীতিমতো পরিণত হয়েছে একটি বিতৃষ্ণায়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের মুখে 4 বছর আগে স্থগিত হোল্ডিং ট্যাক্সের আদেশ প্রত্যাহারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই আদেশ প্রত্যাহার হলে নগরবাসীকে স্থাপনার আয়তন নয়, ভাড়ার ওপর কর দিতে হবে। এতে করে 15 থেকে 20 গুণ পর্যন্ত কর বাড়বে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জনমনে আবারও অসন্তোষ সৃষ্টির শঙ্কা করদাতা সুরক্ষা পরিষদের। করের বোঝা নতুন করে না চাপিয়ে বকেয়া আদায়ে সিটি কর্পোরেশনের মনোযোগী হওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। তবে সহনীয় পর্যায়ে গৃহকর নির্ধারণের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়ের মূল উৎস গৃহকর। সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীদের বেতন, নগরীর আবর্জনা অপসারণ, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রদানসহ বহুমুখী কর্মকাণ্ডের সিংহভাগ ব্যয় নির্বাহ করা হয় গৃহকর থেকেই। বর্তমানে নগরবাসী কর দেয় স্থাপনার আয়তনের ভিত্তিতে। সাবেক মেয়র আজম নাসির উদ্দিন দায়িত্বে থাকার সময় বর্গফুট ভিত্তিক মূল্যায়নের বদলে স্থাপনার ভাড়ার ভিত্তিতে পঞ্চবার্ষিকী পুনর্মূল্যায়ন করা হয়। সে সময় 15 থেকে 20 গুণ পর্যন্ত গৃহকর বৃদ্ধি পেয়েছিল। সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে 2017 সালের 10 ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় গৃহকর পুনর্মূল্যায়নের কার্যক্রম স্থগিত করে। এদিকে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথায় আবারও একই পথে হাঁটতে চলেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। ব্যবসায়ীদেরকে কর রেয়াত দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে, সেই জায়গায় যদি চট্টগ্রামের মানুষের উপর এইভাবে জুলুম করা হয় তাহলে চট্টগ্রামের মানুষ তো এটা মানবে না। 100 দিনের মধ্যে মেয়র মানুষকে বন্যা থেকে পানি থেকে মুক্ত করতে পারেন নাই, উনি কর বসাতে আসছেন নতুন করে। করোনাকালীন সময়ে যারা কর দিচ্ছেন তাদের উপর করের বোঝা না চাপিয়ে অনাদায়ী কর আদায়ের প্রতি সিটি কর্পোরেশনের মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে এবং করের পরিমাণ যারা দিচ্ছে তাদের উপর না বাড়িয়ে যারা দিচ্ছে না তাদেরকে করের আওতায় নিয়ে আসতে হবে। মানুষের মধ্যে কোনো ক্ষোভের সঞ্চার না করে স্থগিত আদেশ প্রত্যাহার করা হলে তা পর্যালোচনা করে সহনীয় পর্যায়ে গৃহকর নির্ধারণ করার আশ্বাস সিটি মেয়রের। আমরা নতুন অ্যাসেসমেন্ট করলো, পাবলিকের সহনীয় পর্যায়ে যাতে অ্যাসেসমেন্টটা করা হয় সেটাকে আমরা মনিটরিং করে তদারকি করে আমরা করব, এটা বলেছি। বর্তমানে নগরীতে হোল্ডিংয়ের সংখ্যা প্রায় 2 লাখ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধ দখলদারের কাছ থেকে নিজেদের জমি রক্ষার দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। কিশোরগঞ্জের চণ্ডীহারায় সকালে মানববন্ধনে বক্তারা জানান, প্রভাবশালীরা দরিদ্র কয়েকটি পরিবারের জমি দখল করে বাড়ি ও মার্কেট নির্মাণ শুরু করে। গত 26 মে তারা মামলা করলে 30 জুন নিষেধাজ্ঞা জারি করে আদালত। এ আদেশ অমান্য করে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ তাদের। এ বিষয়ে আইনি হস্তক্ষেপ কামনা করেন তারা। পরিত্যক্ত সার্ভিস লাইন থেকে বাইপাস লাইন নিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল গাজীপুরের একটি সিএনজি ফিলিং স্টেশন। গ্যাস চুরির প্রমাণ মেলায় অভিযুক্ত স্টেশনের মালিককে প্রায় 9.5 লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে মামলা দায়ের করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অবৈধ সংযোগটি। গাজীপুর থেকে রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। দীর্ঘদিন ধরে কালিয়াকুরের গোয়ালবাথান এলাকায় ব্যবসা করে আসছিল মেসাজ তুরাক সিএনজি ফুয়েলিং স্টেশন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বজদুর রহমানের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্যাস চুরি ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির অভিযোগে মামলা দায়ের করেন গ্যাসের চন্দ্রা জোনের ব্যবস্থাপক মুশফিকুর রহমান খান। মামলার অভিযোগে বলা হয়, বাইপাস সংযোগের মাধ্যমে অবৈধভাবে কম্প্রেসার রানে গ্যাস ব্যবহার করছে স্টেশনটি। সম্প্রতি তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পেলে প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। পরে 9 জুন এ বিষয়ে কালিয়াকুর থানায় মামলা দায়ের করা হয়। অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিতাস কর্তৃপক্ষ।
অবৈধ বাইপাস সংযোগ স্থাপনের মাধ্যমে গ্যাস ব্যবহার করার সংযোগটি তাৎক্ষণিক বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা বলছেন সূত্রাপুর ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন তুরাগ সিএনজি পাম্পের গ্যাস সংযোগ বন্ধের পর মালিক পক্ষ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বজলু চেয়ারম্যান, শিলাবৃষ্টি পাম্পের মালিক, এই তুরাগ পাম্পের মালিক। 10 দিন যাবৎ পাম্প বন্ধ, স্টাফরা সব ছুটি দিয়ে দিছে, কাজ নাই, তার কারণে ছুটি হয়ে গেছে। পুলিশ বলছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা মামলা নিচ্ছি, তদন্ত করতেছি, ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের তুরাগ সিএনজি স্টেশন ছাড়াও একই এলাকায় শিলাবৃষ্টি নামে অপর একটি ফিলিং স্টেশন রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ভোরের সময় আরও থাকছে। দেশে জমি জমা কিনে প্রতারণার শিকার হচ্ছেন প্রবাসীরা। কল্যাণ সেলে অভিযোগের পাহাড়। এখনই ব্যবস্থা না নিলে বিনিয়োগে আগ্রহ হারানোর শঙ্কা। উৎপাদন মৌসুম শেষ পর্যায়ে আসায় নাটোরের হাট বাজারে সবজির সরবরাহ কমেছে। সরবরাহ কমে আসায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এই মুহূর্তে নাটোর স্টেশন বাজারে আছেন সহকর্মী আল মামুন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মামুন, যে বিষয়টি বলছিলেন, নাটোরের এই বৃহত্তম পাইকারি সবজির বাজারে কিন্তু সরবরাহ প্রতিদিনই কমে আসছে এবং সরবরাহ কমে আসার কারণে সব ধরনের সবজি 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। এবং যে বিষয়টি কৃষকরা বলছেন, তারা যে এবার অনাবৃষ্টির পাশাপাশি কয়েকদিন হলো সব ধরনের সবজিতে ফলনের বড় ধরনের বিপর্যয় হয়েছে। এই বিপর্যয়ের প্রেক্ষিতে দাম কিন্তু কমে এসেছে বলে কৃষকরা যেটি বলছেন। কৃষকদের সঙ্গে আমি কথা বলছি, তারা কিন্তু বলছেন যে উৎপাদন কম হওয়ার প্রেক্ষিতে দাম কমে এসেছে। এই ক্ষেত্রে যেটি আমরা বলতে পারি যে এই বর্তমানে যে স্টেশন বাজার, সেটি গত সপ্তাহের তুলনায় মিষ্টি কুমড়া 8 থেকে 10 টাকার কেজির মিষ্টি কুমড়া সেটি বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা। এবং যেটি দেখতে পাচ্ছেন বেগুনে এবার সবচেয়ে বড় ধরনের দাম বৃদ্ধি পেয়েছে। বেগুনের যে বেগুন ছিল এখানে 12 থেকে 14 টাকা কেজি, সেই বেগুনটি আজ সকাল থেকে বিক্রি হতে দেখছি 30 থেকে 35 টাকা এবং 40 টাকা পর্যন্ত বেগুন। এছাড়া যে বিষয়টি বলছেন যে পুঁই শাক 8 থেকে 10 টাকার পুঁই শাক, সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এছাড়া যেটি বলা যেতে পারে যে লাউ 10 থেকে 12 টাকার লাউ ছিল, সেই লাউ কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। পাশাপাশি একটা জিনিস আমরা দেখেছি, আজকে গ্রীষ্মকালীন যে মূলা, সে মূলাটি কিন্তু উঠেছে বাজারে। সেই বাজারে মূলার দামটা আমরা অতিরিক্ত দেখতে পাচ্ছি। সে মূলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। এছাড়া যে বিষয়টি যে আরও যেগুলো সবজির মধ্যে রয়েছে, করলা আজকে 50 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। এছাড়া যেটি আমরা দেখেছি কাঁচামরিচও কিন্তু প্রতি কেজিতে 5 থেকে 60 টাকা বেড়ে 20 থেকে 22 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যে সে কচু 20 থেকে 25 টাকার কচু, সেটি কিন্তু 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপের দাম কিন্তু বেড়েছে 8 থেকে 10 টাকা। সে পেঁপে পাইকারি পর্যায়ে এখানে 40 টাকার উপরে বিক্রি হতে দেখেছি। আরেকটি বিষয়, যে বিষয়টি দেখেছি আমরা, যে কৃষকরা যারা বলছেন যে গত কয়েকদিনের খরা অনাবৃষ্টিতে যে ক্ষতি হয়েছিল, সে ক্ষতিটা তারা কিছুটা পুষিয়ে উঠেছে। তবে আরেকটি বিষয়, এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ী এবং আড়তদার, তারা যেটি বলছে যে সরবরাহ অর্ধেকের নিচে নেমে এসেছে। এই স্টেশন বাজারে প্রতিদিন গড়ে 1 সপ্তাহ আগে 5 থেকে 600 মনের উপরেও যে সবজি সরবরাহ হলেও সে সবজি নেমে এসেছে 1 থেকে 150 মনের সরবরাহ। এই সরবরাহের কমের কারণে সকাল থেকেই বিক্রেতার চেয়ে ক্রেতা অধিক হওয়াতেই এই দাম বৃদ্ধি হয়েছে বলে যেটি বলেছে। কৃষি বিভাগের সঙ্গে যে কথা বলছে, কৃষি বিভাগ যেটি বলছে, প্রায় 5,000 হেক্টর জমিতে এবার গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে এবং কৃষি বিভাগ ধারণা করছে 80 থেকে 85 হাজার মেট্রিক টন সবজি নাটোর জেলায় গ্রীষ্মকালীন সবজি উৎপাদন হবে। তবে
কৃষি বিভাগের যেটি উপপরিচালক সুব্রত কুমার জানিয়েছেন যে অনাবৃষ্টির কারণে যদি সেচটা কৃষকরা ঠিক মতো দিতেন তাহলে এবার ফলনে বিপর্যয় হতো না। তবে ফলনে বিপর্যয় হলে এই অতিরিক্ত দামের কারণে কৃষকরা সেই ক্ষতি পুষিয়ে উঠছেন বলে কৃষকরা যেটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নাটোর স্টেশন বাজার থেকে সবজি বাজারের সর্বশেষ। নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন, জানাচ্ছিলেন সেখানকার সবজি বাজারের খবরাখবর। রাঙ্গামাটির যেসব পাহাড়ে একসময় করা হতো জুম চাষ, এখন সেখানে শোভা পাচ্ছে ফলের বাগান। আর এসব বাগানের উৎপাদিত ফল বাজারে আসায় রাঙ্গামাটি এখন যেন ফলের শহর। তবে বাগান মালিকরা বলছেন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। কৃষি বিভাগ বলছে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণের কারণেই এ অঞ্চলের চাষিরা আকৃষ্ট হচ্ছেন ফলজ বাগানের প্রতি। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট। ভোর হতে যন্ত্রচালিত নৌকায় করে বিভিন্ন ফল নিয়ে শহরের সমতা ঘাটে ভিড়তে থাকেন বাগান মালিকরা। মৌসুম অনুযায়ী ফল নিয়ে হ্রদের বুকে ভেসে থাকে নৌকা। এই মধু মাস জ্যৈষ্ঠে কাঁঠাল আর আনারসে ভরে আছে ঘাট। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর ভাসমান এই হাট। রাঙ্গামাটির নানিয়াচরের আনারস, লঙ্গদুর কলা আর সদরের কাঁঠাল সুমিষ্ট আর বিষমুক্ত হওয়ায় ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে সারা দেশে, যে কারণে হাটে ভিড় করে ঢাকা, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। পাহাড়ের বুকে কঠোর পরিশ্রমে উৎপাদিত ফল বাজারে এনে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার অভিযোগ বাগান মালিকদের। কাঁঠালের দাম কম, গত সপ্তাহে মোটামুটি 30 টাকা 25 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 15 টাকা 20 টাকা এরকম আর কি। বহুত ভাড়া, লেবার খরচ, বিভিন্ন খরচে আমি পোষাই না। 12 টাকা চাচ্ছি, 5 টাকা 6 টাকা করে চাচ্ছে ওরা। 5 টাকা 6 টাকা বেচলে তো আমার পোষায় না। রাঙ্গামাটির ফলের চাহিদা বেশি, একথা স্বীকার করেও উৎপাদন খরচ বেশি হয়, লাভ কম হয় বলে জানালেন ব্যবসায়ীরা। খরচের কারণে আমরা পোষা হতে পারি। 10,000 মাল নিলে বিক্রি হয় 2,000 3,000 এইভাবে বিক্রি হয়। বেচা কিনাটা তেমন ভালো না। কৃষি বিভাগের মতে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণের কারণেই এখানকার চাষিরা ফল বাগানের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আমাদের মাঠ পর্যায়ের কর্মীদের সহযোগিতা এবং উদ্বুদ্ধকরণের ফলে তারা কিন্তু ফল বাগানের দিকে খুবই ঝুঁকে পড়েছে এবং জুম চাষের পাশাপাশি অনেকেই জুম থেকে রীতিমতো সরে আসতেছে এবং তারা ফল উৎপাদনের প্রতি আকৃষ্ট হচ্ছে। এবারের মৌসুমে জেলায় প্রায় 1.5 কোটি টাকার ফল বিক্রি করা হবে বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ, রাঙ্গামাটি। বাগানের ঝরে পড়া লিচু বিক্রি করে সংসারের চাকা সচল রাখছে করোনাকালে আয়ের উৎস হারানো ঠাকুরগাঁওয়ের শতাধিক পরিবার। লিচু মৌসুমে তারা অল্প পুঁজিতে কিছুটা হলেও আয়ের সুযোগ পেয়েছেন। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। বড় কোনো শিল্প কারখানা না থাকায় এই করোনাকালে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের শ্রমজীবী মানুষের দিন কাটছিল বেকার অসহায় অবস্থায়। তবে চলতি লিচু মৌসুমে গাছ থেকে ঝরে পড়া এবং ছড়া থেকে ছুটে যাওয়া লিচু বিক্রি করে আয়ের উৎস খুঁজে পেয়েছেন অনেকে। জেলা সদরের শতাধিক পরিবার এখন পাইকারদের কাছ থেকে কম দামে ঝরে পড়া ও ছুটে যাওয়া লিচু কিনে বাড়ির সামনে সড়কের পাশে লাইন ধরে শ হিসেবে বিক্রি করছে। বাড়ির আসবাবপত্রে সারি সারি করে সাজানো সেই লিচু কিনে নিচ্ছেন পথচারী কিংবা দূর দূরান্ত থেকে আসা মানুষেরা। এভাবে একদিকে যেমন শ্রমজীবী মানুষের সংসারে চাকা ঘুরছে, অন্যদিকে মৌসুমি ফল কম দামে কিনতে পেরে খুশি ভোক্তারাও। 200-300 টাকা লাভ হয়। আমরা এগুলো পেটের খোরাকি করি। আমাদের পিছনে বাগান আছে, আমরা ওই বাগান থেকে যাই পাইকার হিসেবে লিচু ঝরা লিচুটা কিনে আনি। এখানে লিচুর দাম কম, আমরা লিচু কিনি, এই বেশি দামে তো আমরা কিনতে পারি না। আমি লিচু নিতে আসছি কারণ এখানে ছোটা লিচু খুব কম দামে পাওয়া যায়। ব্যবসায়ীরা বলছেন গাছ থেকে নামানোর পর যেসব লিচু ঝরে যায় তা অল্প দামে কিনে স্থানীয়রা সংসারের চাকা সচল করতে পারছেন। গাছ থেকে লিচু পারতে গেলে নিচু ঝরে পড়ে যায়, আবার ভাব করতে নিচে ঝরে পড়ে যায়, এগুলা আবার পাইকারের কাছে বিক্রি করে দিই। বাচ্চা কাচ্চা গরিব লোক এগুলা টুকা টাকা খায়, আবার যারা লিচু কিনে নিয়ে যায় বাজারে ছোটা লিচু, এরা আবার লিচু বিক্রি করে। প্রতিদিন মুন্সিরহাট এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত ঝরে পড়া ও ছুটে যাওয়া লিচু বিক্রি করে প্রতিটি পরিবার আয় করছে 300 থেকে 500 টাকা পর্যন্ত। সময় সংবাদ, ঠাকুরগাঁও। কিশোরগঞ্জের ভৈরবে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পাওয়ায় 4 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। দুঃখিত, 4 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জব্দ করা হয় 70 কেজি চিংড়ি মাছ। গতকাল বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা নৌ থানা পুলিশের সহায়তায় মাছ বাজারে অভিযান চালান।
এ সময় চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পাওয়ায় 4 ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে তাদের 40,000 টাকা জরিমানা করা হয়। নওগাঁর পাইকারি আড়তে মাছ চাষ করা মাছের সরবরাহ বেড়েছে। ব্যাপারী কম থাকায় কেজি প্রতি 20 থেকে 25 টাকা কমেছে মাছের দর। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে প্রভাব পড়েছে বেচাকেনায়। মাছ বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে সান্তাহার বাইপাস আড়তে আছেন রিপোর্টার এমআর রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি। ধন্যবাদ তামিম। অনেকটা প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে, এরই মাঝে কিন্তু প্রান্তিক যারা মাছ চাষি মাছ নিয়ে আসছেন এসব আড়তে ভোর সকাল থেকে কিন্তু কারবার বেশ জমে উঠেছে। তবে দেশীয় জাতের চাষ করা মাছের কিন্তু সরবরাহটা এখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে। পুকুর থেকে অনেকেই মাছ তুলে কিন্তু এই আড়তে আনছেন এবং গেল 10 দিনের ব্যবধানে যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছিলাম যে চাষ করা মাছের সরবরাহ বাড়ার কারণে দরের জায়গাটা কিছুটা এখানে কম আমরা এখানে লক্ষ্য করছি এবং গেল 10-12 দিন ধরে কিন্তু মাছের দরটা কিন্তু আস্তে আস্তে এখানে নিচে নেমে যাচ্ছে বলছে স্থানীয় মাছ চাষিরা। তবে মাছ চাষিদের যেটা বরাবরই অভিযোগ বা তাদের আবেদন যে মাছের খাদ্যের যে দর সেই তুলনায় কিন্তু কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না এসব আড়তে। প্রতিদিনই কিন্তু দরের জায়গাটা কেজি প্রতি 5 টাকা 10 টাকা। তবে আজকের আড়তগুলোতে যেটা দেশীয় মাছ আমরা দেখতে পাচ্ছিলাম বিশেষ করে রুই কাতল এই জাতীয় মাছের সরবরাহটা বেশি হয়েছে এবং দরটা কিন্তু প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কম দরে বিক্রি হচ্ছে। যদি 1 কেজি পরিমাণ একটা রুইয়ের দর বলি সেক্ষেত্রে প্রতি কেজি 110 থেকে 120 টাকা, মৃগেল 120 থেকে 25 টাকা কেজি, অন্যদিকে কাতল কিন্তু 130 থেকে 40 টাকা সর্বোচ্চ দরে এখানে কেনাবেচা চলছে। মাছ চাষিরা বলছেন বিগত দিনগুলোতে এই দরের জায়গাটা কিছুটা বেশি ছিল এবং সরবরাহের তুলনায় ব্যাপারীর উপস্থিতি কিন্তু অনেকটা এখানে কম লক্ষ্য করা যাচ্ছে। এর কারণ হিসেবে বলছে দূরের ব্যাপারীরা এখানে খুবই কম আসছে এবং একদিকে করোনা, বিভিন্ন জেলায় কিন্তু লকডাউন চলছে। এসব কারণে মাছ কিন্তু সরবরাহ অনেকটা এখানে যে পরিমাণ হচ্ছে ব্যাপারী কম থাকার কারণে দরের জায়গাটায় কিন্তু কিছুটা নিচে নেমে গিয়েছে। তো মাছের যারা চাষ করেন তারা বরাবরই বলছেন যে এভাবে দফায় দফায় মাছের দর নিচে নেমে যাওয়ার কারণে তারা কিন্তু আর্থিক অনেকটা ক্ষতির মুখে পড়ছেন এবং মাছের খাদ্যের যে দর এটা কিন্তু গেল 1.5 মাসে প্রতি বস্তায় কিন্তু 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। সেই তুলনায় মাছের দরের জায়গাটা কিন্তু তারা কাঙ্ক্ষিত পাচ্ছেন না। এই জেলায় কিন্তু মাছের মেট্রিক টন বার্ষিক, সেই তুলনায় কিন্তু মাছের যে উৎপাদন মিনিমাম 20,000 মেট্রিক টন কিন্তু এখানে বেশি মাছ উৎপাদন হয়ে থাকছে। এ কারণে কিন্তু সরবরাহ প্রতিনিয়ত এই আড়তগুলোতে দিন দিন বাড়ছে এবং মাছের যতই যোগান বাড়ছে দরের জায়গাটা কিন্তু কিছুটা কমে আসছে এবং স্থানীয় মৎস্য অফিস বলছে যে মাছের যোগান বাড়ার কারণে কিন্তু একদিকে যেমন দেশীয় চাষ করা মাছের পরিধি বেড়েছে, উৎপাদন বেড়েছে, অন্যদিকে কিন্তু প্রান্তিক পর্যায়ে হাটগুলোতে কিন্তু সেই তুলনায় কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না মাছ চাষিরা। তবে আরেকটি বিষয় হলো ভোক্তা পর্যায়ে কিন্তু খুব অল্প দামে মাছ পাওয়ার কারণে বেশ খুশি আমরা লক্ষ্য করছিলাম। বিগত দিনগুলোতে সিলভার কাপ, পাঙ্গাস এই জাতীয় মাছের দরটা কিন্তু অনেকটা এখানে কম দরে কেনাবেচা চলছে। বিশেষ করে 80 টাকা থেকে 85 টাকা পাঙ্গাস, সিলভার কাপ এই মাছগুলো কিন্তু বিগত দিনে 105 টাকা বা 110 টাকা পর্যন্ত কেজি প্রতি বিক্রি হয়েছিল। এরকম একটি দরের জায়গা কিন্তু সাধারণ যারা ভোক্তা বা যারা ক্রেতা তারা খুব সস্তায় মাছ পাওয়ার কারণে এই আড়তে কিন্তু ভিড় করেন খুব সকাল থেকেই এবং এবার কিন্তু মাছের দরটা অনেক কম দরে কেনা বেচার কারণে কিন্তু তাদের যে প্রত্যাশা বিশেষ করে ভোক্তা পর্যায়ে বেশ খুশি। কিন্তু মাছ চাষির ক্ষেত্রে বরাবরই অভিযোগ করছেন যে আড়তে কিন্তু ভিড় করে খুব সকাল থেকেই এবং এবার কিন্তু মাছের দরটা অনেক কম দরে কেনা বেচার কারণে কিন্তু তাদের যে প্রত্যাশা বিশেষ করে ভোক্তা পর্যায়ে বেশ খুশি। কিন্তু মাছ চাষির ক্ষেত্রে বরাবরই অভিযোগ করছেন যে দরের জায়গাটা একেবারে নিচে নেমে যাওয়ার কারণে তারা কিন্তু কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না এবং আর্থিক অনেকটা ক্ষতির মুখে পড়ছেন। বিশেষ করে মাছ চাষি যারা তারা বলছেন যে বিভিন্ন সংস্থা থেকে কিন্তু ধার দেনা বা ঋণ করে মাছ চাষ করে থাকেন এবং এই চাষের মূলধন কিন্তু এখন তারা এই প্রান্তিক পর্যায়ে আড়তগুলো থেকে বিক্রির পর আর তুলতে পারছে না। তো তামিম এই ছিল নওগাঁর পার্শ্ববর্তী সান্তাহারের মাছ বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি, জানাচ্ছিলেন সেখানকার মাছ বাজারের খবর। এদিকে মানিকগঞ্জের যমুনা পাড়ে আরিচা মৎস্য আড়তে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। এতে খুশি জেলে, পাইকার ও সাধারণ ক্রেতারা। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলীর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
ফজরের আজানের পর থেকে ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম মানিকগঞ্জের শিবালয়ে যমুনা পাড়ের আরিচা মাছের আড়ত। নদীতে পানি বাড়ার কারণে জালে ধরা পড়ছে বড় বড় বাগাল, গাইরা, আইড়, পাঙ্গাস, চিংড়ি, বোয়াল, ট্যাংরা সহ নানা প্রজাতির দেশীয় মাছ। নদীর টাটকা মাছ কিনতে পারছেন সাধারণ ক্রেতারা, আর দাম ভালো পেয়ে খুশি জেলেরাও। গুলশা মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, রিঠা মাছ, পাঙ্গাস মাছ, সকল নদীর মাছের জায়গায় পাওয়া যায়। এই জায়গায় দামও ভালো পাওয়া যায়, ভালো জিওল এবং কই মাছ পাওয়া যায়, সেই জন্য এখানে এসেছি মাছ কেনার জন্য। পানি বাড়তিতে আমাদের এই মাছগুলা পাওয়া যাচ্ছে। মাছের আড়তটি নদী ভাঙন এলাকায় পড়ায় পাইকারদের জন্য জায়গা সংকট আছে বলে জানালেন কমিটির নেতারা। বাইরে থেকে যে সব পাইকার পত্র আসে তাদের আমরা জায়গা দিতে পারি না, এই থেকে বড় একটু জায়গা এরিয়া হইলে আমাদের একটু সুবিধা হয়। 200 বছরের ঐতিহ্যবাহী আরিচা মাছের আড়তে প্রতিদিন 60 থেকে 70 লাখ টাকার দেশীয় মাছ বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। আষাঢ়ের শুরুতেই জমতে শুরু করেছে সুনামগঞ্জ জেলার বৃহত্তম মধ্যনগর বাজারে নৌকার হাট। বর্ষায় শতবর্ষের প্রাচীন এই হাট বসে প্রতি শনিবার, চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। এতে ডিঙি, কুশি থেকে শুরু করে বড় আকারের সরুই, বালিটানা সব ধরনের নৌকা নিয়ে আসেন বিক্রেতারা। দুর্গম হাওর এলাকার মানুষও নৌকা কিনেন এ হাটে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নৌকার হাটে প্রচণ্ড ভিড় জানান দেয় বর্ষা এসে গেছে। ক্রেতার ঢলে সয়লাভ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বোয়ালিয়ার হাওরে মধ্যনগর বাজারের নৌকার হাট। হাওরে এখনও উজানের পানির ঢল আসেনি, কিন্তু আষাঢ় আসলেই নৌকা ছাড়া বিকল্প কোনো বাহন নেই। দুর্গম হাওর এলাকার 6টি ইউনিয়নের মানুষ এই হাটে নৌকা কিনতে আসেন। প্রতি শনিবার সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলে জেলার বৃহত্তম এই নৌকার হাট। হাটবারে ডিঙ্গি, কুশি, সরঙ্গা, চাষতলি, চাডানাও, বার্কি, সরই, বালিটানা সহ নানা প্রকার নৌকা নিয়ে আসেন হাটে বিক্রির জন্য। প্রায় সহস্রাধিকের নৌকার মতো এই বাজারে প্রতিদিন কেনাবেচা হয়। এখান থেকে একদম গারো পাহাড়ের পাদদেশ, বংশুড়া উত্তর, দক্ষিণ সহ বিভিন্ন স্থান থেকে এখানে নৌকা নিয়ে আসে। হাটি অঞ্চলের প্রাণকেন্দ্র, ব্যবসায়িক প্রাণকেন্দ্র। এই হাওর অঞ্চলে শতবর্ষী এই নৌকার বাজার। তবে ভিন্ন চিত্র জেলা শহরের ধোপাখালী হাটের। জমে ওঠেনি এখনো। নৌকার সংখ্যা যেমন হাতে গোনা, তেমনি ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিও অনেক কম। দামে হয় না, 12,000 13,000 এরকম দাম। আগে বেচছি, নাও বেচছি 6,000, অনেক বেচা লাগে নাও 5,000। বাজারে মানুষই নাই যে নাও বেচতাম পারি না, পানি না হইলে না উনি আমার জিকিটা হতো। সবচেয়ে ছোট ডিঙি ও কুশির দাম সর্বনিম্ন 5,000 টাকা, আর সরই, বালিটানা নৌকার দাম সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। অস্বাস্থ্যকর পরিবেশে একই কারখানায় তৈরি হচ্ছে নামি দামি সব ব্র্যান্ডের সেমাই। একই কারখানায় তৈরি হয়ে মোড়ক বদলে হয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন কোম্পানির সেমাই। রোববার রাজধানী কামরাঙ্গীর চরে এমনই কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খোলা অবস্থায় পড়ে আছে কয়েক মন সেমাই, উপরে ধুলাবালির আস্তরণ। অস্বাস্থ্যকর পরিবেশে বানানো এই সেমাইগুলো একই কারখানার হলেও ভিন্ন ভিন্ন মোড়কে বাজারজাত হচ্ছে। সেমাইয়ের কাজের শুকানোর নিয়ম এইভাবেই, সমস্ত জায়গায় এইভাবেই শুকায়। আগে খোলা আকাশে শুকাইছে, এখন ভিতরেই। কাজের পোশাক তো এইটাই, আবার কাজের পোশাক কি, আমাকে তো খালি আছে টুপি দেয় আর মাস্ক। কামরাঙ্গীর চরের হাবিবা ফুডের কর্মচারীরা জানান, বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সেমাই বানিয়ে দেওয়ার চুক্তি আছে তাদের। এই মোড়কগুলো ওই কোম্পানি থেকেই সরবরাহ করা হয়। তারা কয়েকটি প্রতিষ্ঠানের চুক্তিপত্র দেখায় গোয়েন্দা পুলিশকে। এক কোম্পানির মাল মানে এখানে কয়টা কোম্পানির প্যাকেট এটা আমার জানা নাই। কোম্পানির কোন কোন কোম্পানি সেটা বলতে পারবো না, আমরা খালি অনেক তৈরি করি। পুলিশ বলছে, নামি দামি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গুণগত মানের কথা বলে নিম্নমানের সেমাই বিক্রি করছে। যে সমস্ত কোম্পানির প্যাকেট আমরা পেয়েছি এখানে, যেমন স্বপ্ন, বোম্বে সুইস, আলাউদ্দিন, কর্ণফুলি, আমরা যদি দেখি তারা এখানে সাব কন্ট্রাক্ট দিয়েছে। যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয় আমরা সেইভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। চলতি বছরেই 4 বার অভিযান চালানো হয়েছে এই সেমাই কারখানাটিতে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দেশে জমিজমা কিনে অথবা বিনিয়োগ করে ভালো নেই প্রবাসীরা। রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে গতিশীল করতে কষ্টার্জিত অর্থ দিয়ে জমিজমা কিনছেন কিংবা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছেন, কিন্তু এক শ্রেণীর টাউট ও
ভূমিক্ষেকোদের প্রতারণার কাছে তারা সম্পদ হারাচ্ছেন। পুলিশ প্রশাসনের প্রবাসী কল্যাণ সেলে এই ধরনের অভিযোগের শেষ নেই। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। যুক্তরাজ্য প্রবাসী ইনসাফ আলীর অভিযোগ, তিনি নগরীর খরাদিপাড়া বৈশাখী আবাসিক এলাকায় তাদের পারিবারিক জমির দলিল জাল করে একটি চক্র জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে দেয়। স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত এসএমপির প্রবাসী কল্যাণ সেলে অভিযোগ করেন তিনি। এতে ক্ষিপ্ত হন ভূমিক্ষেকো চক্র। বছরখানেক হইতেছে এই জায়গা নিয়ে আমাদের সমস্যা, তারপরেও আমরা দেশে আসার পরে তারা জোরপূর্বক একটা গড় বানাইছে এখানে, তারপরে আমরা বাধ্য হয়েছি প্রদেশের আশ্রয় নিতে। প্রবাসী জমি অবৈধভাবে দখলে নিয়ে প্রতারক চক্র থেমে থাকছে না। তারা মোটা অঙ্কের চাঁদার জন্য বিনিয়োগে আসা প্রবাসীদের প্রকল্পে বাধার সৃষ্টির পাশাপাশি হুমকি ধামকি দিচ্ছে। বিভিন্ন সময় আমার হুমকি দিতেছে যে তুই এইখান থেকে যা, তোরে বস্তাবন্দি করে পালাই দিব। আমি ডরাইয়া রাত্রে আসি নাই, বাইরে না ঘর থেকে, শুধুমাত্র তারার ডরে। আমি এই বছর এসে কাজ করতে চাচ্ছিলাম এখানে, কিন্তু দেখতেছেন আমি সম্পূর্ণ ফিশারিটা করতে পারি নাই। আইনজীবীরা বলছেন এই দুষ্ট চক্রকে প্রতিহত করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। আর পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার মতে প্রবাসীদের অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তি করা গেলে বর্তমান প্রজন্ম দেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠবে। এই প্রবাসী কল্যাণ ডেস্ক, পুলিশ বা প্রশাসনকে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করলে আমার বিশ্বাস এইগুলো থাকবে না। আইনের মধ্যে থেকে আমরা কিভাবে তাদেরকে দ্রুত সে সেবাটা দিতে পারি, সেটার জন্যই আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। চলতি বছরের মে মাস পর্যন্ত সিলেট রেঞ্জ ও এসএমপির প্রবাসী কল্যাণ সেলে প্রবাসীদের অর্ধশত অভিযোগ জমা পড়েছে। আর গত বছর এই অভিযোগের সংখ্যা ছিল 121টি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। যেসব নির্বাচনী এলাকায় করোনা সংক্রমণ কম, সেখানে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। গতকাল সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সিসি আরও বলেন, করোনার জন্য 21 এপ্রিলের ইউনিয়ন পরিষদের প্রথম ধাপ নির্বাচন পিছিয়ে 21 জুন দিন ধার্য করা হয়েছে। করোনা সংক্রমণের জন্য 371টি ইউনিয়নের মধ্যে 200 ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এ সময় লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন, 11টি পৌরসভা নির্বাচন ও কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে বলেও জানান তিনি। করোনার কারণে আমরা এটা পিছিয়ে গেলাম। এখন নির্বাচনের জন্য ওই কমিশন 163-64টা নির্বাচন বাদে আর বাকি যেগুলো যেখানে করোনা সংক্রমণ কম অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ নেই যে এলাকায়, সেগুলো শুধু নির্বাচন করব। সেক্ষেত্রে আমাদের বোধহয় 200-র মতো 200 ইউনিয়ন পরিষদ এবং 2-3টা পৌরসভা নির্বাচন এবারে হবে, আর একটা সংসদের উপনির্বাচন হবে। স্বাস্থ্যবিধি মেনে এবার ঢাকা দক্ষিণের 13টি স্থানে বসবে কোরবানির পশুর হাট। ঢাকা উত্তরের 54টি ওয়ার্ডের 270টি স্থানে পশু কোরবানি হবে। ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত অনলাইন সভায় একথা জানান ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র। পশু জবাই করার জন্য 270টি স্থান নির্ধারণ করেছি। আমরা ইমামদেরকে 700 জন ইমাম এবং 1000 জন কসাইকে আমরা ট্রেনিং দিচ্ছি, এটি আমরা নিশ্চিত করেছি। অনলাইন গরুর প্ল্যাটফর্মও নিশ্চিত করেছি এবং আমরা হটলাইন চালু করেছি। মাননীয় মন্ত্রী 13টি জায়গা আমরা বিন্যাস করেছি পশুর হাটের ইজারার জন্য। দিনের একটানা পরিষ্কারের বিষয়টা আমরা মাথায় নিয়ে আমাদের সকল প্রস্তুতি আমরা নিয়ে রাখি। কোরবানির সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার খামারিরা প্রস্তুতি নিচ্ছেন। প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড় আর খৈল খাইয়ে পরম যত্নে খামারিরা লালন পালন করছেন কোরবানির পশু। দর উপজেলার কান্দাপাড়া খামারে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিঙ্কু। তামিম, আসলে প্রতি বছরই ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় কিন্তু সার মোটা তাজাকরণ করা হয় এবং আমি এখন যে খামারটিতে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের সদর উপজেলার এই কান্দাপাড়া তালুকদার ডেইরি ফার্মে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রায় অর্ধশত এই গবাদি পশু অর্থাৎ ষাঁড় এই ঈদকে সামনে রেখে প্রস্তুত করছে তারা। এবং এই খামার মালিকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছে যে পুরো একটি বছর প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়
এবং খোল এবং বিভিন্ন প্রকারের ভুসি খাওয়িয়ে কিন্তু প্রাকৃতিক উপায়ে প্রতিটি ষাঁড়কে কিন্তু লালন পালন করছে। এবং এইখানে যে সকল ষাঁড়গুলো লালন পালন করা হচ্ছে সবগুলো আসলে দেশীয় পদ্ধতিতে, অর্থাৎ আমরা খামার মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে কোনো প্রকার ওষুধের কোনো প্রয়োগ এই খামারটিতে কিন্তু হয়নি এবং দেশীয় পদ্ধতিতে এই মোটা তাজাকরণ করছে। এবং আমরা দেখেছি যে এই খামারটিতে প্রায় অর্ধশত গরু রয়েছে এবং প্রতিটি গরুই কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত এবং পরিপূর্ণ আমরা ভাবে দেখেছি। তাছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর এবং বিশেষ করে সদর উপজেলায় কিন্তু এই প্রতি বছরই ঈদুল আজহাকে সামনে রেখে বিপুল পরিমাণ ষাঁড় কিন্তু মোটা তাজাকরণ করা হয় এবং সারা বছরই এই ষাঁড়গুলো খামারে রেখে পরম যত্নে কিন্তু খামারিরা তাদেরকে এই পশুগুলোকে লালন পালন করে এবং এই একটি বছর ধরে কিন্তু তারা লালন পালন করে এবং এই পশুগুলো সিরাজগঞ্জের চাহিদা মিটিয়ে কিন্তু ঢাকা, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু আসলে এই পশুগুলো ঈদকে সামনে রেখে পাঠানো প্রতিদিনে আসছে এবং গরুগুলো দেখছে, তারা দাম দর করছে। এবং আমরা যেটি দেখেছি যে এই খামারে কিন্তু 1 লাখ টাকার নিচে কিন্তু আমরা কোনো গরু দেখিনি এবং আসছে এবং গরুগুলো দেখছে, তারা দাম দর করছে। এবং আমরা যেটি দেখেছি যে এই খামার যিনি কর্মরত রয়েছে তার সাথে আমি একটু কথা বলতে চাই যে আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনারা এই পশু কিভাবে লালন পালন করছেন এবং সারাদিনে কি কি করেন? আমরা সকালবেলা গরুর সকাল 6টা থেকে আপনার 10টা পর্যন্ত গরু এই পশুগুলো আসলে কিভাবে লালন পালন করছে এবং সারাদিনে কি কি করেন? আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সকাল 6টা থেকে আপনার 10টা পর্যন্ত গরু আমরা খাওয়ানো করে এই 10-11টার দিক আমরা খামার খেতে তোলার পরে আমরা খেতে যেয়ে ঘাস কেটে আবার ঘাস নিয়ে আসি। ঘাস নিয়ে আসার পর সেটা আবার আপনার দুপুরের দিকে একটু হালকা খের ভুসি দিক আমরা খামার খেতে তোলার পরে আমরা খেতে যেয়ে ঘাস কেটে আবার ঘাস নিয়ে আসি। ঘাস নিয়ে আসার পর সেটা আবার আপনার দুপুরের দিকে একটু হালকা খের ভুসি মিক্সার দিয়ে দুপুরে একটু হালকা খাবার খাওয়াই। তারপরে সন্ধ্যাবেলা আমরা বরাবরই গরু আবার ঝাঁপায় পরিষ্কার পরিচ্ছন্ন করে যায়, তারপরে আবার আপনারা খাওয়ানো শুরু করে দিই, শেষ করে দিতে হবে। ধন্যবাদ। তামিম, আপনি শুনছিলেন যে এই খামারে একজন কর্মরত শ্রমিক কিন্তু বলছিলেন যে তিনি কিভাবে প্রতিদিন চলছে সেগুলো খামারের টিকাদান কর্মসূচির পাশাপাশি যে সকল ওষুধের প্রয়োজন হয় তারা কিন্তু সেটি সরবরাহ করছে। এবং ভেটেরিনারি সার্জন যিনি রয়েছেন সরকারিভাবে তিনি কিন্তু এই খামারটি পরিদর্শন করে নিয়মিত আমরা যেটি জানতে পেরেছি যে এই খামারটিতে যে সকল গরু রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রতিটি গরুই কিন্তু প্রাকৃতিকভাবে প্রতিদিনের কার্যক্রম, অর্থাৎ ভোর থেকে শুরু হয় এই সকল পশুদের লালন পালন অর্থাৎ পরিচর্যার কাজ। এবং এই খামারটিতে প্রায় 30 জন কিন্তু শ্রমিক রয়েছে। আমরা দেখেছি যে প্রতিটি গরুকে তারা লালন পালন করছে, তারা সকালে গোসল করিয়ে তারা এই যে তাদের প্রাকৃতিক যে সকল খাবার অর্থাৎ এই খামারের পাশেই আমরা দেখেছি যে উৎপাদিত হচ্ছে তাদের এই পশুগুলোর জন্য ঘাস তারা উৎপাদিত করছে নিজস্বভাবে। সেই সকল ঘাস সহ বিভিন্ন প্রকারের ভুসি খাইয়ে কিন্তু প্রাকৃতিক উপায়ে এই সকল পশুগুলো লালন পালন করছে খামারিরা। আর আমরা একটা বিষয় জানিয়ে রেখেছি যে এই সিরাজগঞ্জের 9টি উপজেলায় এই 3টি অর্থাৎ সিরাজগঞ্জ, উল্লাপাড়া এবং শাহজাদপুর সহ চরাঞ্চলে বেশ কিছু কিন্তু খামার রয়েছে এবং এই খামারগুলোতেও ঈদুল আজহা উপলক্ষে ষাঁড় মোটা তাজাকরণ করছে। আমরা পানি সম্পদ অফিস যেটি জানিয়েছে যে সিরাজগঞ্জের চাহিদা পূরণ করেও এই সকল এই পশুগুলো কিন্তু বিভিন্ন জেলায় অর্থাৎ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যে সকল হাট, বিশেষ করে গরুর হাটগুলো বসে বা অনলাইনে বিক্রয়, সেগুলো কিন্তু এখান থেকে যায়। অর্থাৎ আমরা এই খামারটিতে দেখছি তারা কিন্তু আসলে অনলাইনেও এই পশুগুলো তারা বিক্রি করবে, কারণ আমরা গত বছরে দেখেছি তারা অনলাইনে বেশ কিছু গরু কিন্তু আসলে বিক্রি করেছে। পাশাপাশি প্রতিদিনই এই খামারের যারা পাইকাররা রয়েছেন অর্থাৎ ব্যাপারীরা রয়েছে তারা কিন্তু প্রতিদিনে আসছে, খামার মালিকের সাথে কথা বলছে, দাম দর করছে। কিন্তু এই খামারটিতে যেটি হয়েছে যে অর্ধশত গরু রয়েছে কিন্তু প্রতিটি গরুই কিন্তু 1 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে বলে জানিয়েছেন খামার মালিক। তো এই ছিল সিরাজগঞ্জের এই যে ঈদুল আজহাকে সামনে রেখে যে গবাদি পশু লালন পালন করা হচ্ছে তার সর্বশেষ খবর। তামিম, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ড্র। ভোরের সময় আরও থাকছে মাফিয়াদের হাতে দেশের ঘরোয়া ক্রিকেট, দাবি প্রথম শ্রেণীর এক ক্রিকেটারের, নিজের অবস্থান ব্যাখ্যা বিকেলে সাকিবের সংবাদ সম্মেলন।
বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবিদ্বেষী হামলার ঘটনায় নিউ ইয়র্কে মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিকরা। রোববার বাংলাদেশে অধ্যুষিত জ্যামাইকায় মুসলিম সেন্টারে মসজিদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন তারা। বলেন, যে কোনো সংকটে কমিউনিটিকে শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ প্রশংসনীয়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। সম্প্রতি বর্ণবিদ্বেষী হামলায় কানাডার একটি মুসলিম পরিবারের 4 জনকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রেও হামলার শিকার হচ্ছেন অনেক এশীয় নাগরিক। এসব ঘটনার প্রতিবাদে রোববার নিউ ইয়র্কের জামাইকায় বাংলাদেশি মুসলমানদের পাশে এসে দাঁড়ান মূলধারার রাজনীতিকরা। তারা ঘৃণ্য হামলার নিন্দা জানান। That we are not going to tolerate hate. We're not going to allow it to spread in our community, in our city. 5 innocent people were mowed down. The Bangladeshi community has been incredibly well organized. You know what I mean. The leaders here are extremely powerful. We know each other very well. And you are the reason I'm standing here today as the first South Asian woman elected in this state. You are the reason. I stand on your shoulders. জর্জিয়া থেকে প্রতিবাদ সমাবেশে এসে যোগ দেন স্টেট সিনেটর বাংলাদেশি শেখ রহমান। একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও। রেসিস্ট এই দেশে আগেও ছিল, লাস্ট 2016 ট্রাম্প ইলেকশনের পরে রেসিস্টটা সব ক্লজেট থেকে বেরিয়ে এসছে। সো ইউ অল হ্যাভ টু স্টিক টুগেদার, ফাইট, ডাজন্ট ম্যাটার, অল দ্য মাইনরিটি হ্যাজ টু বি টুগেদার। যত মাইনরিটি আছে সব একসাথে হতে হবে। ইটস নট নেসেসারি ইস্যু অফ বাংলাদেশ or Pakistan or India or Asian. There's a lot of minority in this country being affected. We care about humanity. Humanity is number 1 in our dictionary. And এই যেটা কাজ করছে এই লোকটা, we do not condone his behavior. আপনারা সবাই একসাথে আসবেন আমাদের সাথে, এর আমরা প্রটেস্ট জানাই। অনুষ্ঠানে খ্রিস্টান, ইহুদি, শিখ সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। জানাবো দেশের ক্রিকেটের খবর। সাকিবের জায়গায় অন্য ক্রিকেটার হলে তার ক্যারিয়ার ধ্বংস করে দিত বিসিবির মাফিয়ারা। পরিচয় গোপন করে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা এক ক্রিকেটার এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছে সময় সংবাদে। নিয়ম মেনে ম্যাচে টস হলেও কোন দল আগে ব্যাট কিংবা বোলিং করবে তা আগে থেকেই নির্ধারণ হয়ে থাকে। আর এইসব অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলেই ক্রিকেট ক্যারিয়ার পড়ে যায় ধ্বংসের মুখে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এমনই অনিয়মের শিকার এক ক্রিকেটারের কথা শুনেছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সাকিব যা করেছেন তা অমার্জনীয় অপরাধ, কিন্তু তার প্রতিবাদের পরই ফুঁসে উঠেছে অনেকেই। কারণ ঘরোয়া ক্রিকেট যেন অঘোষিত অপরাধের মঞ্চ। ক্যারিয়ার ধ্বংসের ভয়ে মুখ খুলতে চান না কেউই। ঘরোয়া ক্রিকেটের নোংরামির কিছু তথ্য সময় সংবাদকে জানিয়েছেন এক ক্রিকেটার। শর্ত দিয়েছেন পরিচয় গোপনের। এই ক্রিকেটার খেলতে পারতেন দেশের সর্বোচ্চ পর্যায়ে। বোর্ডের পছন্দের ক্লাবকে সুবিধা দিতে অনিয়মের বলি তিনি নিজেও। আপিল করবেন। এখন সাকিব আল হাসানের সেই গার্ডস, সে ওয়েট আছে বিদায় সাকিব আল হাসান লাথি দিয়ে স্টাম্প ভেঙে ফেলছে। এই ধরনের গার্ডস তো সব প্লেয়ার দেখাইতে পারবে না, চাইলে এটা করতে পারবে না, তার লাইফ শেষ করে দেবে। এই সমস্ত স্টেটমেন্ট দেওয়ার পরে আমার সাথে কি হতে পারে আমি জানি না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, 2003 আমি যেটা দেখেছি 2021 সেটা আমি আকাশ পাতাল অনেক ডিফারেন্স দেখছি। আগেকার সময় থেকে এখনকার সময়ে বাংলাদেশের ক্লাব ক্রিকেটগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট মাফিয়াদের হাতে চলে গেছে। বিপিএল গভর্নিং কমিটির যে চেয়ারম্যান, সে কতটুকু ক্রিকেট রিলেটেড ছিল। বোর্ড কর্তাদের ক্লাবগুলোকে শুধু মাঠের সুবিধা দেয়াই নয়, ক্রিকেটার নেয়ার ক্ষেত্রেও চাপ দেয়া হতো। অসংখ্য সিনিয়র ক্রিকেটার আছে, সিনিয়র প্লেয়ার আছে, সেলিব্রিটি প্লেয়ার আছে যাদের পেমেন্ট ক্লাবগুলো ঠিকমতো পরিশোধ করছে না। মাফিয়ারা যেসব ক্লাবগুলো পরিচালনা করছে খুব পাওয়ারফুল লোকজন, তাদের এগেনস্টে কোনো কথা বলতে গেলে আপনার খেলা তো দূরের কথা, আপনার আরো আদার্স অনেকগুলো ক্ষতি হতে পারে। ধরেই নেন যে আমি প্লেয়ারটাকে 2 লাখ টাকা দিয়ে খেলাবো, আপনি ওর সাথে 2 লাখ টাকায় কন্ট্রাক্ট করেন, আর না হলে আপনি ওরা নিয়েন না। আপনি কি করবেন? আপনার পাওয়ার আছে, আপনি একটা প্লেয়ারের ফোন দেবেন, এই আমার টিম তুমি খেলিও না ভাই, আমার তো অন্য টিমে কথা হয়েছে, এই কিসের অন্য টিমে কথা হয়েছে, তুমি এই টিমে খেলবা না, মানে তুমি আমার চিনো। তাহলে এইভাবে যদি আপনি একটা প্লেয়ার আপনার টিমে নেন, একটা টিম করেন, তখন বাংলাদেশের ক্রিকেটে কি হতে পারে সব কথা তো আসলে আমরা একদম ইন ডিটেইলে বলা দরকার নাই। করতে যাবেন, খেলতে যাবেন, তখন আপনাকে ওইখানে এমন ভাবে আপনাকে ব্যারিকেড দেওয়া হবে, আপনি ওই গন্ডি ভেদ করে 2টা স্টেপ সামনে যায় আপনি একটা ক্লাব যদি কোয়ালিফাই টিম করেন, দেখা যাচ্ছে যে আপনি 3rd ডিভিশনে যেতে পারবেন না, 2nd ডিভিশনে যেতে পারবেন না, 1st ডিভিশনে যেতে পারবেন না, প্রিমিয়ার লিগে যেতে পারবেন। আপনাকে কোনো স্কোপই দেওয়া হবে না, কারণ প্রত্যেকটা জিনিস এখন সেটআপের উপর চলবে। এসব অনিয়মের শৃঙ্খল ভাঙতে সরাসরি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ চেয়েছেন অসহায় এই ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
শর্ট পিচ ডেলিভারি কোমরে লাগলেও দেয়া হয় এলবিডব্লিউ, আবার নিশ্চিত কট বিহাইন্ডের আবেদন নাকচ করে দেয়া হয়। প্রভাবশালী ক্লাব আর ক্রিকেট বোর্ডের অসাধু কর্মকর্তাদের ইশারায় এমন নানা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত দেন আম্পায়াররা। ঘরোয়া লিগ নিয়ে এভাবেই অভিযোগ করেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি। যদিও এত অভিযোগ সত্ত্বেও নিজেদের পক্ষে সাফাই গাইছে আম্পায়ার্স অ্যাসোসিয়েশন। বিস্তারিত মাকসুম আলম খানের রিপোর্টে। প্রশ্নবাণে জর্জরিত ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং। বছরের পর বছর নানা অভিযোগ উঠলেও কর্ণপাত করেনি ক্রিকেট বোর্ড। তবে সাকিব আল হাসানের কাণ্ডের পর সরব সব মহল। সম্ভবত 18-19-এর আমারই একটা খেলার ইয়েতে পেস বল, শর্ট পিচ বল এই জায়গায় ডিসিশন হচ্ছে এলবিডব্লিউ। ক্লিয়ার কট বিহাইন্ড, স্নিকের শব্দটা সবাই পেল, আম্পায়ার বলল না এটা আউট হয়নি। অ্যাটলিস্ট ওই আম্পায়ার গ্রুপের 90% আম্পায়ারের নাম তাদের কাছে আছে এবং তারা হলফ করে বলতে পারবে যে এই আম্পায়ারগুলি মাঠে নামলে আজকের খেলা হবে না। 2019-20 মৌসুমের 6টি ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ তুলে বিসিবির কাছে রিভিউয়ের আবেদন জানিয়েছেন। সে আবেদন কি ধোপে টিকবে? আসলেই কি তদন্ত হয়? শুধুমাত্র ঠিক খেলার জন্য খেলা হয় না, খেলার বাহিরেও আরও কিছু জিনিস আছে। টাকার ইনফ্লুয়েন্স হবে, আপনি এটা দিয়ে ইয়ে করবেন, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্লুয়েন্স তো আছেই। যারা এই চক্রের সাথে জড়িত তাদের সাথে সম্পর্কযুক্ত না হলে বলার কোনো উপায় নাই। আমাদের ক্রিকেট বোর্ডের প্রধান যিনি, উনি যদি মনে করেন উনি চাইলে করতে পারেন। তোপের মুখে আম্পায়াররা। এবারও আবাহনীর মতো প্রভাবশালী ক্লাবের পক্ষে অনৈতিক সিদ্ধান্ত দেওয়ার একাধিক অভিযোগ আছে আম্পায়ারদের বিরুদ্ধে, কিন্তু এগুলোর নাকি কোনো ভিত্তি খুঁজে পায়নি আম্পায়ার্স অ্যাসোসিয়েশন। এটা একেবারে ভুল কথা, কারণ তৃতীয় বিভাগেরও ফুটেজ প্রতিদিনই আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই ধরনের ঢালাও অপবাদ দেওয়া এটা আমার কাছে গ্রহণযোগ্য না। বাকি যে টিমগুলি, সবগুলি টিম কি এলবিডব্লিউ পাইছে? এর মধ্যেও তো কেউ আবাহনীর মতনও হইতে পারে, এইটা কোনো যুক্তির কথা হতে পারে না। ঘরোয়া ক্রিকেটের এই অনিয়মে বলতেই হচ্ছে, গাছের শেকড়েই যদি পোকা থাকে তাহলে ভালো ফলন আশা করাটা তো অমূলক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাকিবের 3 ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে তার ক্লাব মোহামেডান। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিসিডিএম। সাকিবের মতো ক্রিকেটারের এমন আচরণের পরও মোহামেডানের চিঠি দেয়াকে অদূরদর্শী বলছেন ক্রীড়া বিশ্লেষকরা। এদিকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে বিকেলে সংবাদ সম্মেলনে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার। শেষ হয়েও হইল না শেষ। সাকিব কাণ্ড গেল 2 দিন ধরে ছিল টক অব দ্য টাউন। শনিবার শাস্তি ঘোষণার পর সবাই ধরে নিয়েছিল জবনিকাপাত হয়েছে সব আলোচনার, কিন্তু চমকের এখনো বাকি। আগেই সিসিডিএম জানিয়েছিল 3 ম্যাচের নিষেধাজ্ঞা আর 5 লাখ টাকা জরিমানার শাস্তি মেনে নিয়ে সই করেছেন সাকিব। তবে দলের সেরা তারকার ওপর নিষেধাজ্ঞা মানতে পারেনি তার ক্লাব মোহামেডান। তাই তো শাস্তি মওকুফের জন্য বোর্ড সভাপতি বরাবর চিঠি দিয়েছে সাদা কালো কর্তৃপক্ষ। একেবারেই পরিষ্কার কথা, আমরা মওকুফ চাইছি, টাকা না। ইনকেস যদি সম্ভব নয় সেই ক্ষেত্রে এটাকে যাতে এক্সটেন্ড করা হয়। বোর্ড প্রেসিডেন্ট বরাবর মডার্ন ক্লাব আগে একটা আবেদন করেছে তাদের শাস্তির মওকুফের ব্যাপার, যেহেতু এটা বোর্ড সভাপতি বরাবর করেছে, সেটা সিসিডিএম এর কোনো এটা এখতিয়ার নাই, এটা করার কোনো কিছু। মাঠে সাকিবের বেপরোয়া আচরণ হতবাক করেছে সবাইকে। তবে হঠাৎ করে মোহামেডানের শাস্তি মওকুফের আবেদনকে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা দেখছেন ক্লাবের নেতিবাচক কর্মকাণ্ড হিসেবে। নৈতিকতা বিরোধী বলতে চাই না, আমি যদি বলি তাহলে এটা মোহামেডানের জন্য অনেকটা অপরিণত কাজ বলবো, কারণ আপনার ক্রিকেটার কিন্তু সেটি শাস্তিটা মেনে নিয়েছেন, সিগনেচার করেছেন। এটা ক্রিকেটের জন্য দুঃখজনক, কোনো কিছুই গোপন না। আপনিও যেটা দেখেছেন আমিও দেখেছি। জাজমেন্টের জন্য এটা যার যার পার্সোনাল ভিউ, কে কোন অ্যাঙ্গেল থেকে দেখে সেটা। নিজেদের অবস্থান স্পষ্ট করতে সোমবার মতিঝিলের ক্লাব প্রাঙ্গণের সংবাদ সম্মেলন ডেকেছেন সাকিব ও তার ক্লাব মোহামেডান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের কারণে আবারও পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। বাফুফের ব্যস্ত সূচির কারণে বারবার ব্যাহত হচ্ছে নির্মাণ কাজ। তাই এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে একটি নতুন স্টেডিয়াম চায় বাফুফে, এমনটাই জানিয়েছে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করে ও সুরাহা পাচ্ছে না বাফুফে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে ৯/৬ থামছেই না। ১.৫ বছর আগে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছিল। বারবার ভেন্যু পরিদর্শন হয়েছে, তবে বাস্তবিক অর্থে কোনো দৃশ্যমান কর্মকাণ্ড শুরু করতে পারেনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই মাঝে আবারও পিছিয়ে যাচ্ছে সংস্কার কাজ। সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে মুজিব বর্ষের বিশেষ সাফ। ভেন্যু ঐতিহ্যবাহী ওই বঙ্গবন্ধু স্টেডিয়াম। এখন কাজ শুরু করলে সেপ্টেম্বর মাসের মধ্যে সমাপ্ত করা কঠিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজও শুরু করা খুব তাড়াতাড়ি এটা সংস্কার কাজ শুরু করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমরা এমন কোনো কিছু করব না বা করতে পারবো না যাতে করে ফুটবলটাকে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। বাফুফের ব্যস্ত সূচির জন্য মাঠ সংস্কার করা সম্ভব হচ্ছে না, মানছে ফেডারেশন। তবে তাদেরও যে করার কিছু নেই। একটি পূর্ণাঙ্গ সমাধান হতে পারে বাফুফের একটি নিজস্ব মাঠ নির্মাণ। সেটাই চাইলেন ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। ঢাকার আশেপাশে যে কোনো একটা স্টেডিয়াম যদি জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ক্রীড়া মন্ত্রণালয় যদি আমাদের জন্য অ্যাভেলেবেল করে দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের প্রিমিয়ার ফুটবল লিগটি বা বিপিএলটি সেই স্টেডিয়ামে নিয়ে যাব এবং খুব শীঘ্রই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হতে পারে। বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না হলে শেষ পর্যন্ত সিলেটে ম্যাচ আয়োজন করা ছাড়া উপায় থাকবে না বাফুফের। তবে ৭ দল নিয়ে সেখানে আসর আয়োজন হবে ব্যয়বহুল। বিষয়গুলো নিয়ে আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যে পুনরায় বাফুফের সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের একটা মিটিং হবে, যে মিটিংয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলাপ আলোচনা করব এবং অফকোর্স উই বিলিভ যে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে যত বেশি খোলাখুলি আলাপ করব মন্ত্রণালয়ের সাথে বা জাতীয় ক্রীড়া পরিষদের সাথে, অফকোর্স দিন শেষে একটা সলিউশন বের হবেই। তাই বিকল্প ভাবনা করতেই হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। মিটিং হয় যেখানে যুব মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বিচার চাইলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরিমণি। থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ। আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনন্য উদ্যোগ, হোয়াইট হাউসে জোর তৎপরতা চালিয়ে অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রতিশ্রুতি আদায়। এ মাসের শেষেই দেশে পৌঁছানোর আশা। আন্দোলনের মুখে 4 বছর আগে স্থগিত হোল্ডিং ট্যাক্সের আদেশ প্রত্যাহারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তোড়জোড়। সিদ্ধান্ত হলে 20 গুণ বাড়বে কর। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।